একদিনের সফরে সিলেটে শিল্পমন্ত্রী। বর্তমান সরকার দেশের মানুষের কষ্ট বোঝে বলেই তেলের দাম বাড়ায়নি। জানাবো খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদে কার কি ভূমিকা ছিল, এবং সর্বশেষ জানাবো শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। গঠিত হচ্ছে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। একদিনের সফরে সিলেটের শিল্পমন্ত্রী। বর্তমান সরকার দেশের মানুষের কষ্ট বোঝে বলেই তেলের দাম বাড়ায়নি। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় যাদের নিজেদের তেল আছে তারাও দাম বাড়িয়েছে, কিন্তু বর্তমান সরকার দেশের মানুষের কষ্টের কথা বিবেচনা করে এখনও দাম বৃদ্ধি করেনি। যতক্ষণ সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত সরকার এই দাম বাড়াবে না। তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে এখন আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি, কিন্তু আতঙ্কিত হয়ে তেল নেওয়ার হিড়িকের কারণে সমস্যা তৈরি হতে পারে। তাই সবাইকে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার একদিনের সফরে সিলেটে আসেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকালে তার বাসভবনে সিলেটের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, এলপিজি গ্যাসের দাম বেড়েছে, এর কারণ হলো এলপিজি গ্যাসের যে ফর্মুলা এখানে দাম নির্ধারিত হয়, সৌদি আরবের আরামকোর একটি সিপি প্রাইস থাকে, সেটার সঙ্গে একটা প্রিমিয়াম যোগ করে মার্কেটে প্রাইস নির্ধারণ হয়। যেখানে অরিজিন সেখানে যদি দাম বাড়ে তার প্রতিফলন এখানেও পড়বে, এটাই স্বাভাবিক। জ্বালানি তেল ইস্যুতে মন্ত্রী বলেন যে ক্রুড অয়েলের দাম ছিল $55 থেকে $60, সেটা এখন $116। তারপরও বর্তমান বাংলাদেশের মানুষের পছন্দের সরকার এখনও আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, মূল্যবৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যতক্ষণ পর্যন্ত মূল্যবৃদ্ধি না করে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবে ততক্ষণ পর্যন্ত মূল্যবৃদ্ধিতে যাবে না। তিনি বলেন, অন্যান্য দেশের যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র যাদের তেল আমদানি করতে হয় না নিজেদেরই তেল, সেই দেশেই যেখানে প্রতি গ্যালন $3 ছিল সেখানে কোথাও $4 আবার কোথাও $5 বিক্রি হচ্ছে। বাংলাদেশ একটি দরিদ্র রাষ্ট্র যার আর্থিক সক্ষমতা অত্যন্ত সীমিত, তারপরও মানুষের কষ্টের কথা বিবেচনা করে এই মূল্য ধরে রেখেছে। যতক্ষণ সম্ভব ততক্ষণ দাম বাড়াবে না সরকার। জ্বালানি তেল ইস্যুতে শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, শিল্প কারখানাগুলো সাধারণত গ্যাস নির্ভর, সেখানে গ্যাস সরবরাহ নিশ্চিত করে অন্য হিসাব করা হয়। তাই জ্বালানি তেলের কারণে শিল্পের উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের চাহিদা কমে যাওয়ার কারণে রপ্তানি কমেছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, শুধু বাংলাদেশের পোশাক রপ্তানি নয়, আশপাশের প্রায় দেশেই যারা পোশাক রপ্তানি করে তাদেরই এই খাতে রপ্তানি কমেছে। এটি একটি বৈশ্বিক বাস্তবতা বলে জানান তিনি। জ্বালানি তেল নিয়ে সারা দেশে হইচই হচ্ছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, আতঙ্ক একটি সংক্রামক বিষয়। কেউ আতঙ্কিত হতে তার চারপাশের মানুষও আতঙ্কিত হয়। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আপনি পেট্রোল পাম্পে গেলে তেল পাচ্ছেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, আজ পর্যন্ত তেলের কারণে কিছু কি আটকে আছে? আপনি সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন। তাই সবার প্রতি আহ্বান, আতঙ্কিত হওয়া যাবে না। যদি সামনের দিকে কোনো সমস্যা তৈরি হয় তবে সবাই মিলে মোকাবিলা করব। আতঙ্কিত হলে তো কোনো অলৌকিক সমাধান আসবে না। শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেন, এর সরকার মানুষের মেন্ডেট প্রাপ্ত সরকার দায়িত্ব নেওয়ার পরই রমজান মাস এসেছে। সেখানে দেশের মানুষের সহায়তায় দ্রব্যমূল্য স্বাভাবিক ছিল। মানুষ আতঙ্কিত হলে বাজারে প্রভাব পড়তো, সেটা পড়েনি কারণ মানুষ সচেতন ছিল। তিনি বলেন, জ্বালানির উৎসগুলোতে যেহেতু সমস্যা তৈরি হয়েছে, তাই এই বৈশ্বিক পরিস্থিতিতে সবাইকে জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানান মন্ত্রী, যাতে পরবর্তী দিনগুলোতে ভালো থাকা যায়। খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদে কার কি ভূমিকা ছিল? প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদে জড়িতদের নাম জানিয়েছে গ্রেপ্তার ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। তিনি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে রয়েছেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 2010 সালের 13 নভেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।
ওই ঘটনার আগেই সন্ধ্যায় একটি বিশেষ বাহিনীর সদর দপ্তরে উচ্ছেদের চূড়ান্ত পরিকল্পনা হয়। পরিকল্পনার ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন প্রভাবশালী কয়েকজন সেনা কর্মকর্তা। বৈঠকেই নির্ধারণ করা হয় বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদে কে কোন ভূমিকা পালন করবে। বৈঠকে সিদ্ধান্ত বাস্তবায়নে মুখ্য ভূমিকা রাখেন তৎকালীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের একটি অংশ। তবে মাঠ পর্যায়ে মূল দায়িত্ব দেওয়া হয় পুলিশ ও র্যাবকে। পুরো উচ্ছেদ প্রক্রিয়ায় ভিডিও ধারণের দায়িত্ব দেওয়া হয় এক সেনা কর্মকর্তাকে। উচ্ছেদ প্রক্রিয়া সরাসরি মনিটরিং করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত কলঙ্কিত অধ্যায়। উচ্ছেদের আগে ঢাকা সেনানিবাসের 6 নম্বর শহীদ মইনুল রোডের বাড়িটিতে প্রায় 38 বছর ধরে বসবাস করছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর সরকার বাড়িটি খালেদা জিয়াকে লিজ দিয়েছিল। বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা। ওই সময় প্রতিবাদে হরতালও পালিত হয়। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের সময় ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো পরিচালক ছিলেন 11 সরকারের কুশীলব শেখ মামুন খালেদ। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তাকে ডিজিএফআই এর মহাপরিচালক পদে বসায়। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের পুরো প্রক্রিয়া খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন সাবেক প্রভাবশালী এই সেনা কর্মকর্তা। রিমান্ডে জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা তার কাছে জানতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদে কার কি ভূমিকা ছিল। জবাবে শেখ মামুন খালেদ বলেন, উচ্ছেদ প্রক্রিয়ার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, তৎকালীন ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর সহ তৎকালীন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও বেশ কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন। ঘটনার আগের দিন সন্ধ্যায় গুরুত্বপূর্ণ অধিকাংশ সেনা কর্মকর্তা বৈঠক করেন। সেখানেই সব পরিকল্পনা হয়। ওই বৈঠকে ব্রিফ করেন সেনাবাহিনীর তৎকালীন চিফ অব জেনারেল স্টাফ। 2024 সালে 24শে ডিসেম্বর স্ত্রীসহ ওই কর্মকর্তা দেশ ত্যাগ করতে চাইলে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাদের ফিরিয়ে দেয়। উচ্ছেদ পরিকল্পনা বাস্তবায়নে মূল ভূমিকা রাখে তৎকালীন ডিজিএফআই এর একটি অংশ। আগের দিন সন্ধ্যায় ওই বৈঠকে যেভাবে নির্দেশ দেওয়া হয় সেভাবেই সবকিছু বাস্তবায়ন হয় বলে জানান মামুন খালেদ। খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদে কোনো কর্মকর্তা কী ভূমিকা রাখেন, গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে তা বিস্তারিত তুলে ধরেন শেখ মামুন খালেদ। তিনি জানান, ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। পুরো অভিযানের ভিডিও ধারণ করার দায়িত্ব দেওয়া হয় অধ্যক্ষের মেজর পর্যায়ের একজন কর্মকর্তাকে। এছাড়া আইএসপিআর এর পরিচালক পর্যায়ের একজন সহ ডিজিএফআই এর বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এমন দাবি করেন শেখ মামুন খালেদ। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় প্রথম দফায় 5 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের 6 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে মামুন খালেদের। এদিকে 11 সরকারের সময় বিতর্কিত ভূমিকা পালনকারী আরেক সেনা কর্মকর্তা ডিজিএফআই এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাসেরও বিরোধী আন্দোলনের একই হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে 11 সরকারের সময় বিভিন্ন শিল্পগোষ্ঠীর কাছে মোটা অঙ্কের টাকা আদায় ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতন করার অভিযোগ আছে। রিমান্ডে এসব বিষয়ে প্রশ্ন করা হলে আফজাল নাসের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। 11 সরকারের সময় তার অপকর্মের বিষয়ে জানতে চাইলে তিনি বিচলিত হয়ে পড়েন। নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা জানান, আফজাল নাসের দাবি করেছেন তিনি ভিক্টিমাইজ হয়েছেন। আওয়ামী লীগ সরকার তাকে চাকরিচ্যুত করেছে, কিন্তু কেন চাকরি হারালেন তা তিনি আজও জানেন না। তিনি গোয়েন্দাদের বলেছেন আর্থিক সংকটের জন্য চাকরি করেন, অপরাধী হলে তিনি দেশে থাকতেন না। আফজাল নাসের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দাবি করেন 11 সময় ডিজিএফআই এর পরিচালকের দায়িত্বে থাকা তৎকালীন জেনারেল এটিএম আমিন ও নবম পদাতিক ডিভিশনের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশ পালন করেন তিনি। 11 সরকারের আরেক কুশীলব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর মানব পাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় রিমান্ডে রয়েছেন। সাবেক এই সেনা কর্মকর্তা 11 সরকারের আমলে কয়েকটি ব্যবসায়ী গ্রুপের মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। পরে আওয়ামী লীগ সরকারের আমলে নানা অপকর্মে জড়িয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, মাসুদ উদ্দিন চৌধুরী 11 সরকারের সময় বেশ কিছু শিল্প গ্রুপের থেকে মোটা অঙ্কের চাঁদা নেন। ওই সময় ট্রুথ কমিশন গঠনের মাধ্যমে নানা অপকর্ম করেন। আমরা বেশ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। মাসুদ উদ্দিনের বিরুদ্ধে হওয়া মানব পাচারের মামলা নিয়ে তদন্ত চলছে। মামলাটি তদন্ত সময় সাপেক্ষে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, তাকে আরও কয়েক দফায় রিমান্ডে আনা লাগতে পারে। গ্রেপ্তার সাবেক 3 সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই 11 সরকারের সময়ে বিভিন্ন অপকর্মের অভিযোগ থাকলেও এখানে কোনো ভুক্তভোগী মামলা করেনি। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ভুক্তভোগীরা মৌখিক অভিযোগ করলেও নানা বাস্তবতায় মামলা করতে রাজি হচ্ছেন না।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।